আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 51তম পর্ব দিয়ে। কণ্ঠে আছি আমি সঞ্জিতা ছোয়া। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথায় রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবেই মেঘের দু চোখে আনন্দে ছলছল করছে, বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠেছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিগৃঢ় দৃষ্টিতে আবিরের সুষুপ্ত দৃষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেল। অজান্তেই কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে লালিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে। দুর্বেদ্য আবেশে মেঘের চোখ টানছে, মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে একটা দৃঢ় প্রশ্ন উদ্গত হলো। মেঘ নিজে প্রশ্ন করলো, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঠোক গিলল, হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জা রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাপা কাপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায়ও নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকিয়ে উঠল। এসে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত কণ্ঠে বলল, মনে হচ্ছে ফিরেছে, এখন ঘুমাচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতেই রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘদের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভ্রু কুঁচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে আকস্মাৎ মলিন হাসলো। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফুস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, তুমি একটু বাইরে যাও তো। মেঘ সরনেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখ দিয়ে ইশারা করতেই মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানভীর, দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপর তুলে দ্রুত নিতে আসলো। আবির চেঁচিয়ে ওঠে, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা ঠিক আছে ওইটাও ভেঙে ফেলবো। মরার যখন এত শখ তাহলে ভালো করেই মরবি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক, বাদ দাও, এমনিতেই ভাইয়ের অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথা আরো ফাটিয়ে দিব। রাকিবের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদুস্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভ্রু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছা করে করছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলছে? না বলছে তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভাবছিলি তুই মরে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো। মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলো তোর সাথে বিয়ে দেব। আর কোন ছেলেকে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি? মেঘের মনে যত যেই থাকুক সবগুলোকে মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমার ছিল, আমার আছে, আর আমৃত্যু আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূরে থাক, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে শুধু এই আবেগ ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্বও নেই। আর কোনোদিন কোনো ছেলে বা অন্যদিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতে পারবেও না, এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনহাসের থেকে ফুল নিল যাই। ফুল নিতে দেখছিস? না, কিন্তু
ছবি যা দেখছি সবগুলোতে মিনহাজ ওকে ফুল অফার করেছে, কিন্তু আমার মেঘ সেই ফুলগুলো ছুঁয়েও দেখেনি। তারপরও ওই ছেলের সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল, যাতে সেটা আমার চোখে পড়ে। কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলেছে। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলেছে? আমি আগে থেকেই সব জানি, তাছাড়া মেঘও কিছুটা বলেছে। হারামি, তুই যদি আগে থেকেই সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সেই ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100%-এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে। অন্তত আমার চোখের দিকে তাকিয়েও কোনো দিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধ হয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে যাচ্ছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের উপর নিজেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্ত থাকলে মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানিও আমার সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলি কিভাবে? পাকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডেই বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করেই একটা পাগল বাইকের সামনে চলে আসছে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছুটোছুটি করে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনি মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্তস্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজ তোমার খবরই আছে। আবেগ মলিন হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করেনি, জাস্ট দুই দফায় হালকার উপর ঝাপসা আপ্যায়ন করছে আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো, রাকিব যা বলছে সত্যি? কি করছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, যা করার তাই করেছি। তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কোন এক জায়গায়। তুই বন্যার সামনে মেরেছিস? হ্যাঁ। তোকে আমি কি বুঝাইলাম তানভীর, আর তুই এটা কি করলি? আমি এত ভেবে চলতে পারবো না ভাইয়া। ওইটা পাবলিক প্লেস না হলে, আর রাকিব ভাইয়া আমায় না আটকালে গতকাল ওখানেই ওই ছেলেকে করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে। ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণে বন্যার তোর প্রতি বিদ্বেষ না চলে আসলে আসুক। আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিউর হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকিটাকি কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাহিরে একা আছে। তারপর দেখ তো আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পিরিত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতা ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হেসে বাবারাতেই রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে শুধালো, বাই দ্য ওয়ে, বাসর রাত কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া বাসর রাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবার চেঁচিয়ে উঠল, বাস কই রে, বাসটা আন কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকম আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসলো। তানভীর আর রাকিব নাস্তা আনতে গিয়ে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে,
পাতলা ওড়নার আড়ালে মেঘের কুণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাক্রমে আলী আহমেদ খান সহ মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসলো, আর কিছুই বলল না। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে শুধালেন, তুমি কি ঠিক করেই নিয়েছো? তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাতে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দিব। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের মতো বয়সী বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর তোমরা? আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, দুদিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানভীর, তুই কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলে আলী আহমেদ খান পেছনে ফিরে তাকালেন। তানভীর রুটি কলা আরও অন্যান্য খাবার নিয়ে চলে আসছে। মালিহা খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিহা খান আবিরের হাত মুখ ধুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডক্টর এসে দেখে গেছেন। ডক্টর চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, মেঘ, তুই খাবি না? খিদা নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিতেই তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ বলে, খাবো না আমি। হাঁ করতে বলছি। মেঘ মাথা তুলে অল্প করে হাঁ করল। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদের কি খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আমার ভাইয়া আমাদের খবর দিয়েছেন। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্তস্বরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, তোমার ভাইয়াকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিহা খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখলো আর একবার জান্নাতকে। হুবহু চেহারা মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিহা খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন। আলী আহমদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্তস্বরে শুধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিহা খান শুধু মুখ চাওয়াচাই করেছেন। মালিহা খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। আবিরকে চিন্তা না? জি মোটামুটি চিনতাম। আলী আহমেদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় আনছিল, তানভীরকে তুমি কিভাবে চিনো? তানভীর ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় চিনতে পারছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেছেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমি পড়াই, সেভাবেই মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিহা খান ও আলী আহমেদ খানের একের পর এক প্রশ্নের প্রতি উত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাসায় আসিস। জান্নাত আলী আহমেদ খানের দিকে তাকাতেই আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছে আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখল ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংগঠিত এক প্রোগ্রামের ছোটোখাটো ভুলভ্রান্তি নিয়ে 2-4 জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কে রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নাম নেই। অল্প বয়সী সবার রক্তে গরম থাকে, কারো মুখ থেকে সামান্য
সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতেই সকলে নীরব হয়ে গেল। সময়টা যেন থমকে গেছে, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করলো। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনহাজ আর তামিমের প্রতি তীব্র আক্রোশে তানভীরের মেজাজ তুঙ্গে। তানভীরের বোনের প্রতি নিজের যতটা না ক্ষোভ ছিল তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে। যেমন মেঘদের সাথে কথা থাকলে বন্যা ওদের মতো দুষ্টামি ফাজলামি করে, আবার বাড়িতে থাকলে ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথা আর আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই। মেয়েটার রাগ বোঝারও কোনো উপায় নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টিতেই বন্যা মেঘের তুলনায় অনেকটাই পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে আর কিছু আশা না করে পেলে, তখন বুকের ভিতর যে আঘাতটা লাগে সেটা এত সহজে মুছে না। তানভীরের ক্ষেত্রে এমনটা হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধবিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেয়ে কখনো ভুল বা অন্যায় কিছু করবে না, সে বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার উপর নিজের রাগ ঝেড়েছে। যদিও পরে সবটাই জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেট থেকে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করতেই বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের ওষ্ঠপুষ্ট প্রশস্ত হলো। মাথার যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি? ওমা, সরি বলছো কেন? এমনি। ভাইয়া কি এখনো হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় গিয়ে নিয়ে যেতে পারবো। মেয়ে কোথায়? হাসপাতালেই আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে আসছি। তুমি কি করতেছো? ভার্সিটিতে আসছি। মেয়ে কি আজ বাসায় যাবে না? ও মনে হয় বাসায় ফোন রেখে আসছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বোনকে ফোন দিয়ে দিব নে, তখন কথা বলে নিও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গত রাত্রেই তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে দুই বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে, তাই তানভীরকে জিজ্ঞাসা করবে ভেবেছিল। অথচ তানভীর আগে থেকেই সাবধান করে ফেলেছে। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞাসা করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকে এসে বলল, তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে কাটতেই ঘুরতে নিলে আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই যে খুকি, কারা নাকি? দেখে চলতে পারো না? বন্যা ফোন কানে নিয়েই চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গোছানো, পরনের শার্ট, তার উপর আপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসল। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যা সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চালচলনের হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন এদিকে আসবে? ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেটাকে দেখেছি কিনা সেটা মনে করতে পারছে না। ছেলেটা অনেকটা দূরে চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিনহাজের সাথে প্রথম দেখার ঘটনার কথা মনে পড়ে গেছে। মিনহাজ ইচ্ছাকৃত ধাক্কা দিতে এসে নিজেই যেমন ভাব নিয়েছিল, তেমনি এই ছেলেও নিজের অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যা এখন নিজের উপর বড্ড রাগ হচ্ছে। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্তত পক্ষে দুটো কথা বলতে পারত। তানভীর পুনরায় কল করেছে।
বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলেছে? তেমন কিছু না। সত্যি কথা বলো, আসবো আমি? আরে না, সত্যি কিছু হয়নি, আপনার আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও। জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঁটটা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি রে, তুইও কি লিফাত ভাইয়ার প্রেমে পড়ছিস? বন্যা কপাল কুঁচকে রাশভারী কণ্ঠে শোধালো, লিফাত ভাই আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে একমাত্র তাকিয়েছিলি এইমাত্রই, তিনি হচ্ছেন লিফাত ভাইয়া, চতুর্থ বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসাব নেই, এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলে রে? বন্যা রেগে বলল, কোনো কথাই বলিনি, তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারে সমস্যা আছে, বুঝলি? লিজা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না। বলতেও চাই না, এমনকি তোদের সাথে কথা বলতেও চাই না, বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটছে। এদিকে আলী আহমেদ খান চলে যাওয়ার পর আরো 2-3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিহা খান আজ কম বেশি কথা বলেছেন, হালিমা খানের সাথেও পরিচিত হয়েছে। প্রায় 1টার দিকে ওনার বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলছেন, কিন্তু প্রত্যুত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছরের দূরত্বের পর হুট করে এই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও স্বাভাবিক বিষয় না। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মুড়িয়ে আছে। সেই পাথর না গড়লে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমদ খান মুখ্য রক্ষার খাতিরে বোনকে বাসা যেতে বললেও দুই ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পর ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে আসছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে যায়নি, তবে ইকবাল খান বারবার জোর করে বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে। আবিরের সাথে মিম খুব কম কথা বলে। হুটহাট দেখা না হলে মিম ইচ্ছাকৃত সামনেও পড়ে না, তবে ভাইয়ার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার। অন্যদিকে আদির আবদার করার একমাত্র জায়গা আবির। বাইরে থাকাকালীনও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাইয়া এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা। এখনও তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোন থ মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখে আর্তনাদ শুরু করেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠছে বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমেদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে দেখবে কখনো ভাবতে পারেনি। মাথায় চাপ বেশি খেলেও হাতে আর পায়ে খুব বেশি সমস্যা নেই। দুদিন বেড রেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুরে পেরিয়ে যাচ্ছে, সন্ধ্যা হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সে যে আবির পায়ের কাছে বসেছিল সারাদিন, সেভাবেই বসে আছে। দুহাতে দুহাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপর কাত করে মাথা রেখে অমত্ত আখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওড়না টানা, আঁখি যুগল স্থির, প্রয়োজনের বাহিরে একবারের জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তপর্ণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিন খাবো না ব্যতীত মেঘের মুখে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকেই আবিরের ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে দুটো কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠেও যাচ্ছে না। বিকেলে হালিমা খান আকলিমা খানের সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসছেন। ইকবাল খান সাথে আসতেছেন। আলী আহমেদ খান ও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন। মালিয়া খান আর মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ রাখেনি। হালিমা খান এসে মেঘকে খাওয়ানোর চেষ্টা করেছেন। আলী আহমেদ খান নিজেও দুবার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তিভরা কণ্ঠে বললেন, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগে হালিমা খান পুনরায় বলে উঠলেন,
যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসতেছি, তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরো বেশি জেদ হইতেছে। আমি এখনই আসতেছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসেই গেছে। তানভীর ঢুকতেই মেঘ নড়াচড়া করে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাসছিস না কেন তুই? খিদে নেই। বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নিদৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসা মানুষের চোখে সন্দেহ সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মতো কথা বলছিল, এই ফাঁকে তানভীর 2-1 বার মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে, ঠান্ডা মাথায় বুঝিয়েছে, কিন্তু মেঘ মাথা দিয়ে না করে যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিহা খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা বাসায় চলে গেছে। রাকিব অফিস শেষে হাসপাতালে আসছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টোপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসছে। 1 কাপ মালিহা খান আর 1 কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউ নেই। 2-1 বার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসায় কল দিতে পারছে না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ, আসসালামু আলাইকুম। বন্যা, ওয়ালাইকুম আসসালাম। কী রে, কেমন আছিস? শুনলাম আবির ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এখন কেমন আছেন? মেঘের গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুঁপে ফুঁপে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, এই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন করলাম এমনটা? আমি এত বোকা কেন? বন্যা বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছে বল? ডাক্তার 21 দিন বেস্ট রেস্ট থাকতে বলেছে। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক আছে কি না। কালকে নাকি বাসায় নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। এক ছেলের সাথে খেলছিলি বলে ক্লাস 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলের ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে? উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের উপর আর মিনহাজের উপর এত রাগ হচ্ছে। এখন অন্তত পক্ষে শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনহাজদের যা করে ফেলছে, মানে গতকাল থেকে মিনহাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবে। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে নিষেধ করেছে। কি বলছিস সব? ঠিকই বলছি, তুই ভুলে ওই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘার বন্যা প্রায় 30-40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকে আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অবস্থায় সিঁড়িতে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচে একটা গেস্ট রুম গোছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, পা ঠিক হলে উপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই রুমে ঢুকেছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্য নিচে আসছে না। আদি 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে আসছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো। মেঘ টেবিলের ওপরে 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরই বুঝতে পারলো মেঘ ফুপাচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? মেঘের কান্নার তীব্রতা বেড়েছে, আরো বেশি ফুপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাধাহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো।
মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদুস্বরে শুধালো, আপু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনাও করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইকে ভালোবাসো? কবে থেকে? দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি এতদিন আমাকে বলতেছো? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন, তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ বলছে তোমায়? ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই বুক করেছেন। চলো তো। না, আমি যাব না। মিম দুহাতে মেঘের চোখের পানি মুছে শক্ত করে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমায় কেমন মানায়। মেঘ সিক্ত আখিতে তাকিয়ে মলিন হাসলো। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের আতখোলা চোর সম্পূর্ণ খুলে গেছে। আদুরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। মিম মেঘের হাতে ধরতে টানতে টানতে সিঁড়িতে এসে চিন্তিত কণ্ঠে বলল, আপা একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ের বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো? আর আবির ভাইয়েকেই বা কি বলবো? কথা সম্পূর্ণ করার আগেই মেঘ এক হাতে মিমের মুখে চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলেও যদি বাসার কারোর সামনে এই ধরনের কথা বলিস, এগুলো বলবি না কিন্তু, খুন করে ফেলবে আমায়। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুমে পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল দৃষ্টতার বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আখিজোড়া, তাতে গাঢ় করে কাজল লেখা টানা। আবির সে নেশাক্ত দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল। ছবির মালিক বহু বছর আগে আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে। আকস্মাৎ শব্দ হওয়ায় আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তে ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভেতরে আসবো ভাইয়া? আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলছে, কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরেরও সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমায় খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখেছে তার হিসাব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়ল? মাথা নিচু করে মেঘ দাঁড়িয়ে আছে, থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সরি আবির ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরে এদিকে সেদিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, কেন? তুই পেটনি সেজে আমাকে ধাক্কা মেরেছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে হাম্মুকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস এসে। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তুড়ি করে বলল, এই আর কত কাঁদবি? 2 দিন যাবৎ কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মানে? আমি তোকে মারি, তোকে কাদাই, এসব প্রমাণ করতে চাস? না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের উপর হাত রেখে কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, আর তুই যে এভাবে কেঁদেই যাচ্ছিস সে বেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলতে শুরু করলো, আমি ভুল করেছি, আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিনহাজদের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারোর সাথেই মিশবো না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমি সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল আমার। মেঘ চিৎকার করে উঠল, মানে? আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রপোজ করার স্টাইলটা দেখা,
তাকে সাপোর্ট করা। আমার আসলে এইভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। সরি, আমি সুস্থ হলে তাকে বলিস তোকে আবার প্রপোজ করতে। জীবনেও না, আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা কি বললাম? কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোর গলায় খাকাই দিয়ে বলল, আমি কি আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টা সুরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আবির দিকে এগিয়ে ধরলো। খাইয়ে দিবে নাকি আবির ভাই নিজে নিজে খেতে পারবেন, এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঠক গিলে উষ্ণস্বরে শুধালো, আমি খাইয়ে দিব? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দিবে। মেঘ ফুস করে শ্বাস ছেড়ে রাগস্বরে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমি বরাবর কাছে বিচার দিব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটা বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদি করো এটা আপনার কি? আপনার মতো না তো। আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? না, জীবনও মানব না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? মেয়ে আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলছে। এখন বাসায় আনলে ঠিক হবে না, কিভাবে আনবে সেসব বিষয়ে কথা বলছে। মেঘের খাওয়ানোর শেষে চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসছে। মিটিমিটি হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমেদ খান আবিরকে দেখতে রুমে আসছেন। সাথে মালিকা খানও এসেছেন। আবির আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আবার একটা কথা বলবো। বলো। আপনি কি ফুপ্পিকে বাসায় আনতে চাচ্ছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছা হলে আসবে। এভাবে বললে ফুপ্পি কোনোদিনও আসবে না। ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যিই চান ফুপ্পি বাসায় আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুপ্পির বাসার সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যৎ মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দেবেন না প্লিজ।